এক দশক কেটে গেছে, শিক্ষক নিয়োগ হয়নি। শোনা গেছে মেধাবীদের আর্তনাদ। নমস্কার, আমি পরীক্ষিত মণ্ডল। আজকে মনের কথা মানুষের কথা দ্বিতীয় পর্ব। আজকের আলোচ্য বিষয় বঞ্চিত মেধাবী যুব সমাজ। আজকের পর্বেও আমাদের সাথে রয়েছে কবি মোহাম্মদ তৈদুর রহমান, সমাজসেবী এবং এসএলএসটি 2025-এর আন্দোলনের অন্যতম মুখ। বর্তমানে তিনি রাজ্য রাজনীতির একটি অন্যতম পরিচিত মুখ এবং বিশেষ ব্যক্তিত্ব। নমস্কার। 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 আচ্ছা, আজকের আলোচ্য বিষয় বঞ্চিত মেধাবীদেরকে নিয়ে। গত এক দশক হয়ে গেছে শিক্ষক নিয়োগ হয়নি, এ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, তার আগেই আমি একটু আজকের প্রোগ্রামটা আপনাদের দর্শকদের বলতে চাই যে আমি একটা কবিতার মধ্য দিয়ে কিন্তু এই আমার বক্তব্যের বিষয়টা শুরু করতে চাই। আমি বলি কবিতাটি। কবিতার হচ্ছে মেধার আর্তনাদ। 2016-র সেই সকাল থেকে স্বপ্নগুলো ছিল চোখের পাতায়, কলম হাতে বইয়ের পাতায়, ভবিষ্যতের রঙিন প্রত্যাশায়। যোগ্যতার আলো বুকে নিয়ে পরীক্ষার পথ হাঁটছিল যারা, তাদেরই কপালে জুটল শেষে বঞ্চনার দীর্ঘ অন্ধকারের ধারা। রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, রাজপথ ছিল একমাত্র ঠিকানা। হাজারো স্লোগান, হাজারো দাবি, তবু মেলেনি ন্যায়ের ঠিকানা। আমি এই কবিতার যে পংক্তি, আমি একটা কথাই বলতে চাই যে এক দশক ধরে তৃণমূল সরকারের শাসনে একটিবার ফ্রেশ রিক্রুটমেন্ট হয়। আপনারা জানেন যে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছিল বাম সরকারকে পতনের পরে, সেটা হচ্ছে 2011 সালে। তারপরে বাম আমলের যে পরীক্ষা নেওয়া, সেটা কিন্তু 2013 সালে তৃণমূল সরকারের আমলে সেটা কিন্তু নিয়োগ হয়। তারপরে এই রাজ্য সরকার, তৃণমূল সরকার 2016 সালে একটা তারা ফ্রেশ রিক্রুটমেন্ট করে, যার নাম তারা দেয় ফার্স্ট এসএলএসটি। এই ফার্স্ট এসএলএসটির পরে দেখা যায় যে যারা যুবকরা ছিলেন, শিক্ষিত মেধাবীরা ছিলেন, তারা পরীক্ষায় বসেছিলেন, কয়েক লক্ষ চাকরি প্রার্থী। পক্ষান্তরে কি দেখা গেল যে এই 2016 সালে যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন, যারা চাকরি পেলেন, যোগ্য মেধাবীরা যারা ছিলেন, তারা পিছনে চলে গেলেন কোন এক অদৃশ্য বলে। অদৃশ্য বলে মিন্স কি? অর্থের কাছে তারা বলি হয়ে গেলেন, অর্থের কাছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। কারণ তৎকালীন সময়ের যে শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান, এসএসসি ভবনের যে সমস্ত মানুষেরা ছিলেন, তারা দুর্নীতি করলেন। আর এই দুর্নীতির জট আজ পর্যন্ত কোনোভাবে খোলা সম্ভব হয়নি। আজকে 2026, সরকারের পালাবদল ঘটেছে, কিন্তু 16 সালের যে সমস্ত শিক্ষকরা যারা রিক্রুটমেন্ট পেয়েছিলেন, তাদের কপালে কিছু জোটেনি। কারণটা কেন? কারণটা হচ্ছে আমরা দেখেছিলাম যে 2016 সালের যে চাকরি দুর্নীতি নিয়ে যে অভিযোগটা উঠেছিল, সেটা দীর্ঘ জায়গায় জল গড়িয়েছে। সেখানে দেখা গেল যে যারা প্রকৃত মেধাবী, যারা প্রকৃত নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, সুপ্রিম কোর্ট তাদের চাকরিটা বাতিল করে দিল। আজকেও তারা বাতিল লিস্টে আছে। তাদের আপ টু আগস্ট পর্যন্ত তাদের সার্ভিসটা কন্টিনিউ আছে, তারপরে তারা কিন্তু এই চাকরিতে তারা থাকতে পারবে না। সুপ্রিম কোর্ট এই নিয়ে সুপ্রিম কোর্ট বললেন যে আপনারা ফ্রেশ রিক্রুটমেন্ট করুন। রাজ্য সরকারও ফ্রেশ রিক্রুটমেন্টটা করলেন, তার নাম দিলেন এসএলএসটি 2। আজকের সময়ে দাঁড়িয়ে যদি আমরা তাদেরকে দেখি, তারা রাস্তায় ঘুরেছে, তারা লড়াই করেছে, তারা
সে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আজকে সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তাদের কোনো শুরু হয়নি। যারা 2016 থেকে যারা যোগ্য, যারা মেধাবী, তারা তো তখন থেকে রাস্তায় পড়ে আছে, কিন্তু সুযোগ সুবিধা কারা বেশি পেল? যারা 2016 সেই রিক্রুটমেন্টে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে সুবিধা দেওয়া হলো 10 নম্বর, সেটা আবার কখন? ইন্টারভিউ প্যানেল তৈরি করার আগে। কিন্তু যারা প্রকৃত যোগ্য একটা অংশ, সবাই বলছি না, একটা অংশ রাস্তায় পড়ে পড়ে কাঁদলো, এমনকি মানসিক যন্ত্রণাও তাদের প্রচন্ড, কিন্তু তারপরেও তাদেরকে আবার পিছনে ফেলা হলো, কারণ তারা তো 1 দশক লড়াই করে গেল। তারা পড়বে নতুন নিয়োগের জন্য, সেই সময় হয়তো অনেকেও বের করতে পারেনি, বা অনেকে হয়তো কোনো মতো পড়িয়ে 2-4 টাকা ইনকাম করেছে আর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। কিন্তু এই যে 10 নম্বর যাদের দেওয়া হচ্ছে অগ্রিম, শুধুমাত্র যে 2016 ক্যান্ডিডেট পাচ্ছে তা নয়, অন্যান্য যারা শিক্ষকরা আছে তাদেরকেও কিন্তু এই 10 নম্বর দেওয়া হচ্ছে ইন্টারভিউ প্যানেল তৈরি করার আগে। এটাকে এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এখানে সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা 2016 সালের যে সমস্ত দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বর্ম হিসাবে তারা এই 10 নম্বরকে খাড়া করেছে। এক, সরকার সম্পূর্ণটাই জানে যে তারা কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে, কারণ এই দুর্নীতি কিন্তু এক প্রকারের দুর্নীতি হয়নি। ওএমআর ম্যানিপুলেট থেকে শুরু করে সেখানে নাম্বার জাম করানো, র্যাঙ্ক জাম করানো, ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দেওয়া, নানাভাবে তারা কিন্তু দুর্নীতিটা বা করাপশনটা করেছে। সরকার কাছে A to Z ডেটাবেস আছে, A to Z ডেটা আছে, যেটা সিবিআই উদ্ধার করেছিল, আপনারা প্রত্যেকে জানেন। সরকার যদি চাইতো তাদের চাকরিটা বেঁচে যেত, কিন্তু সরকার বাঁচত না। যারা সত্যি প্রকৃত যারা লিগালভাবে চাকরিটা পেয়েছে তাদের চাকরি বেঁচে যেত, কিন্তু সরকার বাঁচত না। সরকারের ওই যে সমস্ত নেতারা, আমলারা যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের পিঠে চামড়া গুটিয়ে নিত। কারণটা কেন? কারণটা হচ্ছে, আমি যদি শতাংশের অনুপাতে বলি, তাহলে 100% মধ্যে 70% চাকরি হয়েছে টাকা। আর এই টাকাগুলো কারা তুলেছে? তৃণমূলের যে সমস্ত ওই গ্রামের যে নেতা, এবং তার সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিকভাবে যারা ওই সার্ভিসের সঙ্গে যুক্ত, নবান্নের সঙ্গে যাদের কানেকশন আছে, এসএসসি ভবনের সঙ্গে যাদের কানেকশন আছে, তারা কিন্তু সে টাকাগুলোকে তুলেছে। এই যে আসলে সরকার চুরি করলো, কিন্তু যোগ্য মেধাবী যারা প্রকৃতপক্ষে যারা নিজের ক্ষমতায় নিজের মেধাতে চাকরিটা পেয়েছে, তাদেরকে বলির পাঁঠা করে দেওয়া হলো। আর এই বলির পাঁঠা যে করে দেওয়া হলো, শুধুমাত্র তারাই বলির পাঁঠা হলো না, এই SLS2 এ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাদেরকে আরো খাড়া করে তাদের বলি দিয়ে দেওয়া হলো। 60 পেয়েও কিন্তু সুযোগ পায়নি। 60 পেয়ে। কারণ একটা মেধাবী, আমরা মেধার মূল্যায়ন কিভাবে করি? যে কোনো একজন ছাত্র সে যদি 100% নাম্বার পায়, তাহলে তো আমি তাকে তো বলতে পারি সে পূর্ণাঙ্গ মেধাবী। আমার তার কাছে ট্রিট করার কোনো জায়গা থাকে না। আমি কোনোভাবে বলতে পারি না যে তার কোথাও খামতি আছে। একজন 50-এ 50 পাওয়া ছাত্র, বা 60-এ 60 পাওয়া, বা 100-তে 100 পাওয়া ছাত্র, আপনি আর কি করে মূল্যায়ন চান যে সে কতটা ভালো? তার একাডেমিক স্কোর 10-এ 10। আমাদের রিটেল 60 নম্বরের পরীক্ষা ছিল, একাডেমিক স্কোর ছিল 10-এ 10, তারপরে সে কল ফর ভেরিফিকেশন ডাক পেল না। অনেকে আবার দেখা গেল যে তাদের যারা 60 পেয়েছে তাদের থেকে 8, 9, 10 কম পেয়েও সুযোগ পেল। সে তো 100 বার। দেখুন, মানে অ্যাকচুয়ালি আপনাকে আগে বলেছি যে আসলে সরকার তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদের চাকরি বাঁচানোর জন্য, সরকার বারবার বলছে আমরা তাদের চাকরিটা বাঁচাতে চাই বলে 10 নম্বরের আমরা একটা তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছি। কারণটা কেন? তার এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা আছে, তারা 10 বছর পড়িয়েছে। আমি একটা কথা বলি, এক্সপিরিয়েন্স মানে কি? তার মানে বাকিদের তুলনায় বেশি জানবে। হ্যাঁ, সে তো। এবং প্রশ্নপত্র এবার যা হয়েছে না, 10ম শ্রেণীর বাচ্চারা সহজেই সে উত্তরগুলো করে দিয়ে আসবে। হ্যাঁ, সে তো। আপনাকে আমি একটা কথা বলি, যে কথাটা বলা হচ্ছে বা সরকার বলেছিল যে অভিজ্ঞতা 10 নম্বর,
অভিজ্ঞ কারা? তাহলে যে ছাত্রটা বা যে চাকরি প্রার্থী 60 নম্বরে পরীক্ষা দিয়ে 60-এ 60 পেল, সে অভিজ্ঞ, না যে যে চাকরি প্রার্থী 60-এর মধ্যে 50 পেল সে অভিজ্ঞ? আপনি আমাকে বলুন। তাহলে দেখুন, তারা যদি সত্যি অভিজ্ঞ হয় বা তাদেরকে যদি সত্যি অভিজ্ঞতার কথা বলতে যায়, আমি কিন্তু কোনো 2016 সালের যারা ছিলেন, যারা চাকরি করছে, তাদেরকে আমি একদম ছোট করছি না, আমি একদম কোনোভাবেই তাদেরকে ছোট করছি না, আমি আমি যুক্তিটা বলছি। আমি 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 তাদের কোনোভাবেই তাদের বিরোধী নই। আমরা চাই তাদের চাকরিটা ফিরে আসুক, আমরা সেটা চাই, আমরা চাই। হ্যাঁ। সর্বোচ্চ উন্নত করেছিলাম আমরা সেই সময়। কিন্তু তবে আপনাকে বলি যে সে যদি অভিজ্ঞ হয় তাহলে সে 50 পেল, সে 60 পেল, তাহলে অভিজ্ঞতার নিরিখে তাহলে কি বেশি? এবার যদি বলেন যে তার পড়ানোর স্কিল আছে, বলতে পারেন, আপনিও বলবেন, যে কেউ বলবে, সরকারও বলেছে সেই কথা। তাহলে বিএড ডিগ্রিটা কেন করে দেওয়া হলো? 2 বছরের বিএড ডিগ্রি কেন করা হয়েছিল? তাহলে এটা তো স্কিল ডেভেলপমেন্টের জন্য, ওটা তো কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নয়, ওটা স্কিল ডেভেলপমেন্ট কোয়ালিফিকেশন আছে। একটা জিনিস বলে রাখি যে অনেক ক্যান্ডিডেট 2016-র আগে থেকেই বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়ায়, অথচ যারা যোগ্য তারাও তো স্কিল্ড, তাদেরও এমন টেকনিক আছে যা দিয়ে কিন্তু বোর্ডে র্যাঙ্ক করেছে ছেলেমেয়েরা। অনেক স্টুডেন্ট এরকম অনেক ক্যান্ডিডেট আছে একেবারে দারুণ পড়ায়। হ্যাঁ, সে তো দেখুন, কারণ আমরা দেখুন, আমাদের এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে রাজ্যে কোনো কোনো জায়গায় সরকারি স্কুলের থেকে বেসরকারি স্কুলের সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। যেখানে একটা এমএ বিএড নেট সেট কোয়ালিফাই করা ছাত্র কর্মসংস্থানের কোনো মানে চাকরি নেই, সেক্ষেত্রে কর্মসংস্থান হিসাবে একটা প্রাইভেট স্কুলকেই সে কিন্তু ধরেছে। দেখা গেছে, আমি সরকারি স্কুলকে ছোট করছি না, একদম আমি ক্ষমাপ্রার্থী, সরকারি স্কুলকে ছোট করছি না। তবে সরকারি স্কুলের যে ছাত্রটা যে রেজাল্টটা করেছে তার থেকে হাজারো গুণ বেশি ভালো রেজাল্ট করেছে সে বেসরকারি স্কুলের ছাত্ররা। সেখানে তো কোনো সরকারি শিক্ষক তাদেরকে পাঠদান করায়নি, তাদেরকে সেই সমস্ত বেকাররা, যাদেরকে বলা হচ্ছে, যাদের কোনো প্রশিক্ষণ নেই, যে ছাত্রটা যাকে বলা হচ্ছে তুমি 60-এ 60 পেও, তুমি হ্যাঁ এক্সপিরিয়েন্স নেই, 60-এ 60 পেও তুমি যোগ্য নয়, সেই ছেলেটাই তো তাকে বোর্ড র্যাঙ্ক করিয়েছে। আপনি যদি আজকে এই পশ্চিমবঙ্গের বুকে এই যে গত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্টটা হলো, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা কিন্তু আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি, হয়তো অন ক্যামেরা বলবে না, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করুন যে তোমার এই রেজাল্টের জন্য কার অবদান বেশি, সে নিশ্চিত বলে আমার গৃহ শিক্ষকের অবদান বেশি। এবং আরেকটা কথা বলি আপনাকে, যে তারা কিন্তু কোনো স্কুলের সঙ্গে তেমনভাবে সম্পৃক্ত নয়। বহু অংশের ছেলে, আমি সবার কথা বলছি না, কিছু অংশের ছেলে যারা সরকারি স্কুলেই পড়াশোনা করেছে এবং গৃহশিক্ষক, কিন্তু গৃহশিক্ষকের সে কিন্তু তত্ত্বাবধানে থেকেছে। আদারওয়াইজ যারা ভালো রেজাল্ট করেছে তারা বেশিরভাগই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা পড়াশোনা করেছে। তাহলে কেন, কোন মার প্যাচে, কোন যোগ্যতার লাগবে আর তাদেরকে? তাহলে তারাও তো নাম্বারটা পাওয়া উচিত, তাদের নাম্বারটা পাওয়া উচিত। যে যোগ্যতার মাপকাঠি নিয়ে এত কথা হলো, সরকার পরিবর্তন হয়েছে, তাহলে এই নতুন যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট বা যারা 2016 সালেও বঞ্চিত হয়েছে, তারা কি কোনো রকম আশার আলো দেখতে পাচ্ছে? দেখুন, 1 দশক ধরে কোনো চাকরির কোনো রিক্রুটমেন্ট হয়নি। যা রিক্রুটমেন্ট হয়েছে চোরদের রিক্রুটমেন্ট হয়েছে। চোর রিক্রুটমেন্ট কেন বললাম? 2016 সালে যারা বাড়ি করেছে, ঘর করেছে, নিজেদের উন্নতি করেছে, কোনো স্কুল শিক্ষক করতে পারেনি, যারা করেছে সেগুলো হচ্ছে চোরের যে সমস্ত পান্ডারা, নতুন নতুন চোর তৈরি হয়েছে। এবং শুধু স্কুল সার্ভিস কমিশনের কথা বললেও ভুল হবে, সমস্ত চাকরির ক্ষেত্রেই যারা দালালি করেছে যে সমস্ত চোরগুলো, কারণ মানে অ্যাকচুয়ালি তৃণমূল সরকার তো কোনো মানে নতুন কোনো এমপ্লয়মেন্ট তৈরি করতে পারেনি, কোনো এমপ্লয়ার তারা তৈরি করেনি, তারা যা তৈরি করেছে তা হচ্ছে চোর। এবং আপনাকে আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে সরকার নতুন এসেছে, পতন কারা ঘটিয়েছে? আসলে আমি আপনাকে এই বুকে হাত রেখে জোর করে আমি বলতে পারি যে এই সরকার পাল্টানোর পিছনে 2016 সালের SLST ক্যান্ডিডেট যারা ছিলেন, আদারওয়াইজ যারা 2025 সালের SLST 2 এর ফ্রেশার্স ক্যান্ডিডেট ছিলেন, তাদের একটা বড় অবদান বা ভূমিকা আছে। একদম এটা স্বীকার করতে হবে। একদম, কারণ এই দুর্নীতি, এই করাপশনটাকে
পুরো রাজ্যবাসীর কাছে, পুরো দেশবাসীর কাছে বিবস্ত্র করে দেখানো হয়েছে, সেটা দেখিয়েছে এই 16 সালের এবং 25 সালের প্রার্থীরা। আচ্ছা, আমরা শুধু দুর্নীতি বলতে শুধুমাত্র শিক্ষক নিয়োগের কথাই বলছি না, না, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। এখন দেখবেন SMS হয়, একদম প্রশ্ন ফাঁস আছে, হুম SMS হয়, হুম হুম হুম। মোবাইল নিয়ে দিব্যি ঢুকে যাচ্ছে কার্বন পেপার দিয়ে, সেটা আবার যখন স্ক্যান করছে ধরা পড়ছে না, বা বাইপাস কারো হাত দিয়ে কিন্তু সেটা এমনভাবে মোবাইলটা নিয়ে যাচ্ছে যে তারা দিব্যি আবার মোবাইল নিয়ে দেখুন, এর একটা বেরিয়ে আসছে। বাস্তব যাই হোক। অভিজ্ঞতার কথা বলি। দুর্নীতি শুধুমাত্র ওই যে বললাম না, ওয়েমার ম্যানিপুলেট কিংবা ওই নাম্বার জাম্পিং কিংবা র্যাঙ্ক জাম্পিং করা কিংবা ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু দুর্নীতির একটা ক্ষুদ্র জায়গা। মূল জায়গা কোথায় জানেন তো? আপনি খুব সুন্দর কথা বললেন। বিভিন্ন জেলাতে আপনি দেখবেন যে ওই চাকরি প্রার্থীরা আগে প্রশ্ন ফাঁস হয়ে যায়, তারা কোন জাদু বলে, কোন ভুতুড়ে জায়গা থেকে কোশ্চিন পায়, এ স্বয়ং ঈশ্বর আল্লাহ ভগবান পর্যন্ত হয়তো জানতে পারে না। এবং তারা কি করে, তাদেরকে আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় পরীক্ষার আধ ঘন্টা 1 ঘন্টা আগে, কিংবা ওই ছোট ফোন কার্বন কপি মুড়িয়ে দিয়ে তাদেরকে SMS করে দেওয়া হয়, একদম প্রশাসনের একদম চোখের ওপর দিয়ে তারা বেরিয়ে যায়। ইভেন এইটুকু আমি দেখেছি, দেখা গেছে যে স্কুলে তার পরীক্ষাটা পড়েছে, সেই স্কুলের কোনো টিচার তার কোনো আত্মীয় হয়, ফোনটা সে নিয়ে ঢুকেছে, এইভাবে স্ক্যানগুলো হয়। আপনাকে এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের বুকে যতটুকু মানে ওয়েমার ম্যানিপুলেট করে যতটা দুর্নীতি হয়েছে, তার থেকে আরো বেশি দুর্নীতি বা স্ক্যাম হয়েছে, সেটা হচ্ছে SMS করে অবশ্যই, এবং কোশ্চিন ফাঁস করে। কিন্তু একটা কথা বলি, সরকার পরিবর্তন হয়েছে, আমরা হয়তো নতুন আশার আলো দেখছি, কিন্তু যে নিচু তলার মানুষ তারা পরিবর্তন হয়নি। এবং এখন একটা ট্রেন্ড দেখতে পাবেন যে আবার সেই TMC থেকে যারা দুর্নীতি করেছে তারা আবার কিন্তু দলে 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 শুরু করেছে আবার এই সরকারের আশা। দেখুন, রাজনীতি তো সম্ভাবনার খেলা, এখানে অসম্ভব বলে কিছু নেই। মানুষ যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকারকে, তৃণমূল সরকারকে জুতো পেটা করে, লাঠি পেটা করে, লাঠি পেটা বলবো না, জুতো পেটা করে, তার মানে অবজ্ঞার জুতো পেটা রাজ্য থেকে তাড়িয়েছে, আমাদের নতুন সরকারের কাছে আমাদের আবেদন বা দাবি, যদি তারা যদি একই ধারাকে অব্যাহত রাখে, তাহলে মানুষ আবার তার প্রতিদান কিন্তু দেবে। কারণ বাংলার মানুষ লড়তে জানে, বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে। কারণটা হচ্ছে যে মানুষকে বোকা বানানো, বাঙালিকে বোকা বানানো এত সহজ নয়। কারণ আমি একটা কথা বারবার বলতে চাই, এই বাঙালি বিজেপিকে যতটা ভালোবেসে ভোট দিয়েছে, তার থেকে বেশি ভোট দিয়েছে পরিবর্তনকে। কারণ তারা পরিবর্তন চেয়েছিল। কেউ বিজেপিকে ভালো না বাসলেও সে বিজেপিকে ভোট দিয়েছে, আর ভালোবাসলেও সে বিজেপিকে ভোট দিয়েছে। সেক্ষেত্রে এই বিজেপি সরকারকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে সরকার, ওনার কাছে আমি অবশ্যই দাবি রাখবো যে দেখুন, আপনারা আগে বেকারদের সমস্যাটাকে দূরীভূত করুন। কারণটা হচ্ছে, কারণ এই বাংলার শিক্ষিত বেকার যুব সমাজ তারা আজকে খুব অসহায়, তাদের অবস্থা খুবই খারাপ। এটা কিন্তু রাজ্য সরকারকে ভাবতে হবে এবং রাজ্য সরকারকে বুঝতে হবে। যদি রাজ্য সরকার যদি সেটা না বোঝে, তাহলে বাঙালি আবার তাদেরকে বুঝিয়ে দেবে। এটাই বাস্তবত্ব, এটাই বাস্তব। আজকের এপিসোড এই পর্যন্তই থাকুক, এবং দর্শকদের কাছেও অনুরোধ করব যাতে যেসব মেধাবীরা যোগ্য, তারা যাতে তারা ন্যায় বিচার পায়, সুবিচার পায়, এবং সুন্দর, শান্তিময়, সুমধুর একটা বাংলা তৈরি হোক, এটাই আশা রাখবো। নমস্কার, ধন্যবাদ।